শুরুতেই রাগী গণেশ কুমারের খবর। বাইরে থেকে আনা নিজের অবজারভারকে বাড়ি পাঠিয়ে দিলেন গণেশ কুমার। তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গেও চলল ব্যাপক তর্কাতর্কি। প্রতি কেন্দ্রে একজন জেনারেল অবজারভার, 294 আসনে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাদের নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই হাওয়া গরম। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জেনারেল অবজারভার অনুরাগ যাদব, উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। এদিন তাকে মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন করেন, আপনার বিধানসভা আসনে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে? উত্তর দিতে পারেননি কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার। এতে রেগে যান গণেশ কুমার, বলেন বাড়ি ফিরে যান। জেনারেল অবজারভার অনুরাগ যাদব পাল্টা বলেন, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। এই সার্ভিসে আমি 25 বছর দিয়েছি। এরপরই বাইরে থেকে আনা নিজের অবজারভারকেই বাড়ি পাঠিয়ে দেন গণেশ কুমার। অনুরাগ যাদবকে কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পর সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বাদ গিয়েছে প্রায় 91 লক্ষ নাম। এর মধ্যে 27,16,393 নাম বাদ পড়েছে বিচারাধীন তালিকা থেকে। এ নিয়ে বুধবার সকাল 10টায় দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 4 প্রতিনিধি, ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। তৃণমূলের দাবি, গণেশ কুমারকে ডেরেক ওব্রায়েন বলেন, আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার আপনাকে চিঠি দিয়েছেন। অভিযোগ, এতেই মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের প্রতিনিধিদের বলেন, গেট লস্ট। ডেরেক তখন বলেন, আপনি আমাদের গেট লস্ট বলছেন? এরপরে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা। Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से। ये election commissioner बोला लास्ट में, हम लोग निकल आया। We are the second largest opposition party in parliament. 7 মিনিট মিটিং করেছে, আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. आज जो क्या हुआ, वीडियो नहीं है तो ऑडियो लगाओ, क्या हुआ आज। নির্বাচন কমিশন সূত্রে দাবি, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন চিৎকার করেন, মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলেন। কমিশনের তরফে তৃণমূল প্রতিনিধিদের বলা হয়, ডেকোরাম বজায় রাখুন। এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে একটি এক্সপোস্ট করা হয়। তাতে লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের সোজা কথা, পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত, প্ররোচনামুক্ত এবং ছাপ্পা ও বুথ জ্যামহীন। কমিশনের এই এক্সপোস্টের পাল্টা তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে এক্সপোস্ট করেন, লেখেন, ভাবুন গণেশ কুমার কিরকম দালাল। নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে পোস্ট করা হয়েছে। এই অপরাধী কমিশনারের কি বিজেপিকে সোজা কথা বলার সাহস আছে? নিউজ 18 বাংলা। কথা বললেই সাসপেন্ড শরৎ মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে, সব বাংলার 500 জনের বেশি অফিসারকে পাঠিয়ে দিচ্ছে। কেউ যদি তাকে একটি কথা বলছে সঙ্গে সঙ্গে সাসপেন্ড, ভ্যানিশ ওয়াশিং মেশিন, সবাইকে ভ্যানিশ করে দিচ্ছে, সবাইকে ভ্যানিশ করছে আর নিজের লোকেদের প্রমোশন দিচ্ছেন। এত লোভী আপনারা, চৈত্র সংক্রান্তির ছেলের মতো সব নিজেদের বিক্রি করে দিয়েছে। মানুষের বিচার পাবার কোনো জায়গা নেই। তাই বলি, জেনে রাখো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। মানুষের ভোটাধিকার করলে ভ্যানিশ, তোমরা কিন্তু হবে ফিনিশ। এটা মাথায় রেখে দিও। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। জোট বাঁধুন, তৈরি হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় করবো না, ভয় করবো না। বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিতে নামবাদ। এসআইআর নিয়ে মোদী শাহকে তোপ মমতার। নামবাদে বিজেপির বিরুদ্ধে চক্রান্তেরও অভিযোগ। 2024 সালে
এই ভোটার লিস্টে যদি মোদিবাবু আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন আর অমিত শাহ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকেন, তাহলে ভোটের আগে বাংলায় মানুষের নাম কাটার জন্য এই এসআইআর ষড়যন্ত্র করলেন কেন? তৃণমূলের সিটগুলো দেখে দেখে নাম কেটেছেন। শুধু হুগলি জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খোদ কলকাতায়, আমার ভবানীপুর কেন্দ্রে আগে কেটেছিল 48,000, মাত্র 2,51,000 ভোটার ছিল। আর অ্যাডজুডিকেশনও 14,000, তাদের ভবিষ্যতে আমি জানি না, প্রায় 60,000-এর কাছাকাছি। দিনাটায় 35,000 ভোট কেটেছে কুচবিহারে, রাজবংশী ভোট। মনে রাখবেন, দেখে দেখে মুর্শিদাবাদ পুরো বরবাদ, মালদা পুরো বরবাদ, তো ভবানীপুর কেন বরবাদ? নামবাদে বিজেপিকে করা আক্রমণ মমতার। মতুয়া, রাজবংশী ও আদিবাসী নামবাদে তো সংখ্যালঘু নামবাদে মোদীকে নিশানা। কেন বাদ দিয়েছেন মতুয়াদের নাম? ওরা তপশিলি। কেন বাদ দিয়েছেন রাজবংশীর নাম? ওরা তপশিলি। কেন বাদ দিয়েছেন আদিবাসীদের নাম? ওরা আমাদের সবচেয়ে বেশি বন্ধু। কেন বাদ দিয়েছেন হিন্দু থেকে মুসলমান সবার নাম? আর মুসলমানদের তো দেখে দেখে কচুকাটা করেছেন। ভেবে জেনেতে চলবে? সৌদি আরবিয়া যাবেন না, দুবাই যাবেন না, আরব কান্ট্রিতে যাবেন না, যেতেই পারেন, সব জায়গায় যে কেউ যেতে পারেন। তো দুমুখ কেন? দুমুখ কেউটে সাপ, দুমুখ গোখরা সাপ, ভয়ঙ্কর ছোবল। ওই কেউটে সাপকে ঘরে ঢুকতে দেবেন না, গোখরো সাপকে ঘরে ঢুকতে দেবেন না, এক ছোবলেই শেষ হয়ে যাবেন। সাংবিধানিক অধিকার রক্ষায় ফের লড়াই, এটা প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করার দাবি মমতার। রাস্তা থেকে কোর্টে লড়াই করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। আগামী দিন আবার লড়াই হবে, দরকার হলে প্রত্যেকের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আইনত সাংবিধানিক অধিকার। ওদের পরিকল্পনা যেন চৈত্রশেল মানুষকে নিয়ে, যেন দেশটাকে চৈত্রশেল করছে বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন আর তার কিছু দলাল। মানুষ যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন? যে মানুষকে অ্যাপিল করবার জন্য। তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম। এটা কি? আবার আমরা চ্যালেঞ্জ করব। হ্যাঁ, আমরা জানতে চাইব, জানবার অধিকার আছে, মানুষের নাম তোলার অধিকার আছে, ভোটাধিকার আছে। এসআইআর এর নামে এনআরসি ষড়যন্ত্র, ভোট প্রচারে ফের সরব মমতা। এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে। ওই ছক্কাকে অক্কা করে দেবো। আসামে এনআরসি করেছিল, 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুর নামও বাদ গিয়েছিল, আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। জিজ্ঞেস করেছেন একবারও তারা কারা? আর জায়গায় জায়গায় ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন। মালদায় একেবারে ফাঁকা, খাঁ করছে ক্যাম্প, হাতে গোনাই কয়েকজন। জলপাইগুড়িতে ট্রাইব্যুনালে আবার অন্য সমস্যা, অভিযোগ মিলছে না এফিডেভিটের স্ট্যাম্প। সোমবার থেকে নানা জায়গায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এবার এই ছবিটা দেখুন, একেবারে খাঁ ট্রাইব্যুনাল। এটা মালদার ছবি, জেলা প্রশাসনিক দপ্তর। দপ্তরের পাশে ট্রাইব্যুনালে আবেদনের ক্যাম্প, সবকিছুই রেডি, কিন্তু আবেদনকারীর দেখাই নেই। অন্যত্র ট্রাইব্যুনালে ভিড়ে ভিড়, কিন্তু এখানে একেবারে ফাঁকা। মালদা জেলায় বিচারাধীন ছিল 8,28,127, নাম উঠেছে 5,88,657 জনের, নাম বা 2,39,375 জনের। যাদের নাম বাদ তারা আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। মালদার 12টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে টেবিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সব টেবিলই ফাঁকা। আমার ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কীভাবে কী করলো না করলো, আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি। আমার বাড়ির ফ্যামিলি সবার এসছে,
শুধু আমারটাই বাদ গেছে। হ্যাঁ, হয়রানি ধরতেই হচ্ছে। অফলাইনে অ্যাপ্লাই করলাম। অভিযোগ, মালদা জেলা প্রশাসনিক দপ্তরে যে ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তা ঠিকমতো করে প্রচারই করা হয়নি, তাই এদিন হাজির হাতে গোনা কয়েকজন। ডিএম অফিসে তো কাগজ জমা দিয়েছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি, জমা তো এখনো হলো না। কোথায় যেন যেতে বললো, হয়রান তো হচ্ছে। আমার কতবার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই, 50 টাকায় হয়, এটা 500 টাকা চাইছে মোবাইল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। এটা নিয়ে আর লাগবে, ওইটা লাগবে। ভোটার তালিকায় নাম ভুল, বানান ভুল, এর জেরে বাদ গেছে নাম তুলতে করতে হবে এফিডেভিট, কিন্তু তার জন্য জলপাইগুড়ি আদালতে স্ট্যাম্প মিলছে না বলে অভিযোগ, ফলে ভোগান্তির একশেষ। 2-3 দিন ধরে করতেছি, স্ট্যাম্প পাচ্ছেন না, পাচ্ছি না। এফিডেভিট করবেন? এফিডেভিট করবো, আজকে বুঝি হবে না, আবার কালকে আসতে হবে। কি ভরানি সারি ট্রাইব্যুনালে আমাদের নামকে অ্যাপ্লাই করতে লাগবে, তো কিছু ডকুমেন্টস আমাদের নাম ভুল ছিল, তো সেটাকে এফিডেভিট করার জন্য স্ট্যাম্পের প্রয়োজন, কিন্তু আজকে 2 দিন থেকে আসতেছি, স্ট্যাম্পটা পাচ্ছি না। এসআরআই কাজ চালু হলে এখানে তার সাথে ওদের এফিডেভিট করতে হচ্ছে, তার জন্য দরকার হচ্ছে স্ট্যাম্পে। হঠাৎ করে আমার কাছে দেখা যাচ্ছে যে 2000 লোক আছে উপস্থিত, হয়রাজ আমার কাছে হয়তো 500 মাল আছে, 2000 লোক, তাহলে তো আমি সার্ভ করতে পারবো না। সপ্তাহে আমাদের এখানে 600 করে দেয়, এখন পার ডে দরকার হচ্ছে, বলতে পারবো না, 1000, 1500, 2000 দরকার। বীরভূমের রামপুরহাট কলেজ, এখানে চলছে ট্রাইব্যুনালে আবেদনের কাজ। ভোটার তালিকায় নাম তুলতে বুধবার ভোর রাত থেকে আবেদনের লম্বা লাইন, ভিড়ে ভিড়। ভোর 4টা থেকে বিশাল হয়রানি শেষ নাই স্যার। যেরকম খাওয়া নাই, যাওয়া নাই, কোর্ট মনে করে নির্ধার করতেই আমাদের দিনকে নিয়ে গেছে। আমরা খাতি না লোক, আর কাজ করতে পারছি না, এসআর নিয়ে বেড়ে বেড়াচ্ছি। কাজ কর্ম বাদ দিয়ে কালকে সকাল 8টা হয়ে রাত 11টা পর্যন্ত লাইনে ছিলাম। কালকে পরশু ওই ব্যাপার ধরলাম। নিউজ 18 বাংলা। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জমা দিলেন মনোনয়ন, আর তারপরেই নাম বাদ নিয়ে চড়া সুর, ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে, সরকার আমরাই গর্ব। এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিবিউনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিবিউনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, তিনি আগেই মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30 বাড়ির সামনে শিব মন্দিরে পুজো দেন মমতা, এরপর মিছিল। বাড়ি থেকে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানে মনোনয়ন জমা। আগে দেখে নিন সব ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন, ভালো করে দেখুন, পরে কিন্তু আবার বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি রেকটিফাই করবো। মনোনয়ন জমার পর শপথ। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, কারণ সরকার আমরাই গর্ব। মনোনয়ন জমা দেওয়ার পর নাম বাদ নিয়ে ফের সুর চড়ান মমতা, আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন।
এত নাম বাদ গিয়েছে মানুষের, 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি অ্যাডজুডিকেশনে, 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000-এর মতো। তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিবিউনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিবিউনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। নিউজ 18 বাংলা। এসআইআর এ পরিচ্ছন্ন ভোটার লিস্ট, বৈধ নাম বাদে ট্রাইব্যুনালে আবেদন, প্রায় 91 লক্ষ নাম বাদ নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। সুপ্রিম কোর্ট পরিষ্কার লাস্ট হিয়ারিং এ বলেছে যে এই সংখ্যার লোক যাদের নিষ্পত্তি হয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে, বাকি যাদের নাম আসবে না বা যারা মনে করছেন যে তারা এলিজেবল ছিলেন তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন। এইবার ভোট দান করার সুযোগ পাচ্ছেন না মানে যে আগামী কোনোদিন পাবেন না এটা নয়, এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের কথা। আমি মনে করি এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত, ফেক, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারদের নাম বাদ গেছে। সাফ সুতরা পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে এবং পশ্চিমবাংলায় 23 এপ্রিল 29 এপ্রিল ভোটারদের মহোৎসব হবে। জেল থেকে বেরিয়ে এই প্রার্থী, কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং। বাহুবলী নেতাকে প্রার্থী করল বিজেপি। আগামী এই দফায় যদি পুরোটা কোটা কমপ্লিট না হতো হয়তো 4ই মে ভোটের রেজাল্ট, তারপরেও প্রার্থী তালিকা ঘোষণা করার একটা পরিকল্পনা থাকতে পারে। আগামী দিন সেই জায়গায় যেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সত্যজিৎ রায় যদি আজ বেঁচে থাকতেন, লালমোহনবাবু জটায়ু নতুন উপন্যাস লিখতেন গোয়াল ঘরে গুতোগুতি। তো বিজেপির গোয়াল ঘরে গুতোগুতি করেও প্রার্থী পাওয়া যাচ্ছে না, টেন্ডার ডাকতে হচ্ছে, তাতেও প্রার্থীর আকাল। টিএমসি তো সবাই জেলে গেছে, আমাদের এক দুটো দরকার আছে তো। টিএমসি তো সবাই জেলে গেছে, আমাদের এক দুটো দরকার আছে তো। জেল থেকে ছাড়া পেয়ে বিজেপি প্রার্থী, কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং। বাহুবলী নেতাকে টিকিট দিল বিজেপি। না, আমি কোনোদিন ভাবিনি কি জেল থেকে বের হব আর আমি প্রার্থী হব। আমরা ডাবল ইঞ্জিন নিয়ে আসবো, আমরা হিন্দু মুসলমান দেখব না। মোদিজির একটা কথা শুনে যেটা আমাদের কাজ থাকবে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। তোলাবাজি তোলে, সিন্ডিকেট রাজ চলায়, তাদেরকে বন্ধ করব। 2020 গেম আছে না, একটা বলে আমার একটা ছাক্কা মারবো, হারাবো, কিন্তু একটাও ভোটে লিড, 1 লাখ ভোটে লিড, কিন্তু হারাবো। কলকাতা বন্দর বিধানসভা আসনে দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার 9 এপ্রিল। ঠিক তার আগের দিন অর্থাৎ 8ই এপ্রিল কলকাতা বন্দরে রাকেশ সিংকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। জমি দখল, ভাঙচুর ও ভয় দেখানোর অভিযোগ। গত বছর সেপ্টেম্বরে কসবা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন রাকেশ সিং। মঙ্গলবার প্রেসিডেন্সি জেল থেকে বেরোন, 5ই মে পর্যন্ত অন্তর্বর্তী জামিনে মুক্ত। মঙ্গলবার জেল মুক্তি, বুধবার রাকেশকে প্রার্থী করল বিজেপি। কি কারণে রাকেশ সিংকে জেলে পাঠানো হয়েছিল? কি কারণে রাকেশ সিং এর মেয়েকে গ্রেপ্তার করে 3 দিন লকআপে রাখা হয়েছিল? কি কারণে রাকেশ সিং এর পারিবারিক মন্দিরকে দখল করানো হয়েছিল? এগুলো স্থানীয় মানুষ জানেন। আপনি কি কাজ করে জেলে গেলেন? খুন করে জেলে গেলেন না একটা রাজনৈতিক প্রতিবাদ করে জেলে গেলেন? শেষ পর্যন্ত 6 দফায় 2 দফার ভোটে 6 দফায় তারা প্রার্থী ঘোষণা করেছেন।
একটা দল যার কর্মী নেই, যার বুথ স্তরে সংগঠন নেই, যারা 365 দিন মানুষের পাশে থাকে না, তারা ভোট পাওয়া তো দূর, প্রার্থীও খুঁজে পাচ্ছে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আজকে যে প্রার্থীর নাম ঘোষণা করেছে তো ভয়ঙ্কর, জেল খাটা দাগি আসামি। সত্যজিৎ রায় যদি আজ বেঁচে থাকতেন, লালমোহনবাবু জটায়ু নতুন উপন্যাস লিখতেন গোয়াল ঘরে গুতোগুতি। তো বিজেপির গোয়াল ঘরে গুতোগুতি করেও প্রার্থী পাওয়া যাচ্ছে না, টেন্ডার ডাকতে হচ্ছে, তাতেও প্রার্থীর আকাল। পদ্ম প্রার্থী নিয়ে প্রশ্ন। এর আগে উঠেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপি প্রার্থী নিয়ে তৈরি হয় জটিলতা। কৌশিক রায় 21-এ বিজেপির টিকিটে জিতে ময়নাগুড়ির বিধায়ক হন। 19শে মার্চ ময়নাগুড়ি কেন্দ্রে তাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। কৌশিক রায়কে প্রার্থী করায় বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 31শে মার্চ চতুর্থ তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে ময়নাগুড়ির প্রার্থী বদল, কৌশিক রায়ের জায়গায় ময়নাগুড়ির প্রার্থী করা হয় ডালিম রায়কে। এখানেই শেষ নয়, গত শনিবার বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দুজনই। মনোনয়ন জমা করতে ঠিক আছে? হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন? মনোনয়ন জমা করলেন? কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। শুধু ময়নাগুড়ি নয়, নাম ঘোষণার পরে একাধিক কেন্দ্রে প্রার্থী বদলাতে হয়েছে বিজেপিকে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে দুবার প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অগ্নিশ্বর নস্করের নাম, তারপরে প্রার্থী বদলে বিশ্বজিৎ খায়ের নাম ঘোষণা করা হয়। গত শনিবার বিষ্ণুপুরে ফের প্রার্থী বদল করে বিজেপি। এবার টিকিট দেওয়া হয় অভিজিৎ সর্দারকে। 19শে মার্চ বেহালা পূর্বে সুনীল মহারাজকে প্রার্থী করে বিজেপি। গত শনিবার প্রার্থী বদল, বেহালা পূর্বে টিকিট দেওয়া হয়েছে শঙ্কর শিকদারকে। বসিরহাট উত্তরেও প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে নারায়ণচন্দ্র মণ্ডলকে টিকিট দেওয়া হয়, পরে বসিরহাট উত্তরে প্রার্থী করা হয় কৌশিক সিদ্ধার্থকে। দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগের দিন কলকাতা বন্দরে প্রার্থী ঘোষণা করল বিজেপি। টিকিট পেলেন বাহুবলী নেতা রাকেশ সিং। জেল থেকে বেরিয়েই প্রার্থী। নিউজ 18 বাংলা।